হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য যে গল্প নিয়ে এসেছি, গল্পের নাম প্যাক প্যাক। গল্পের শেষ অংশ। লেখনীতে মেহেরিমা আফরিন। কি, কার এত সাহস যে আমার ছেলেকে খেলনা দেয়নি? দীপ্ত হুঙ্কার ছাড়ল বাতাসে। রাত কার্পেটের উপর পা ছড়িয়ে বসে ঠোঁট গোল করে বলল, তিসা, ও অনেক পোষা। ও আমাকে খেলনা দেয়নি, মাকেও মেরেছে বাবা। কি, আমার বউকে মেরেছে? ইম্পসিবল। আমি আর সহ্য করব না এটা। খুবই উত্তেজিত দেখালো দীপ্তকে। অগ্নিদৃষ্টিতে ঘরের এদিক ওদিক তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এই তিসা না পিছা, কোন জমিদারের নাতি সে যে আমার বউকে মারবে? ওর বাড়ির ঠিকানা দাও আমাকে। আমাকেও তো খেলনা দেয়নি, সেটারও বিচার হবে। কোথাকার কোন তিসা? তারও একটা খেলনা? থুতু মারি তোর খেলনায়, যা বাঘ, থু। রিনি থামিয়ে দিল তাকে। মুখটাকে হঠাৎ গম্ভীর করে বলল, এসব কেমন কথা দীপ্ত? থু মারা আবার কি? মর্জিনা ঘরের একপাশে নীরব দাঁড়িয়েছিল। রেনির কথা শুনে তার ধৈর্যচ্যুতি ঘটল। দুই পা সামনে এগিয়ে রাগে গজগজ করে বলল, থু মানে ছ্যাপ মারা? আমাগো রাত কি কোনো কুত্তা বিলাই যে ওই মায়া তারে ফেলনা দিব না? ওই তিসার বাচ্চার খেলনার আমি ছ্যাপ মারি? মর্জিনা, একদম এমন বাজে কথা বলবে না, সুন্দর করে বলো। বাচ্চাদের সামনে এত বিশ্রী ভাষায় কথা বললে ওরা কি শিখবে? মর্জিনা ঠোঁট বাঁকালো। সারাদিন খালি এক কথা, সুন্দর করে কথা বলো, সুন্দর করে কথা বলো। আপার জীবনে বই আর কথা ছাড়া অন্য কিছু নেই। সে মুখ কুঁচকে ঘর থেকে বেরিয়ে গেল। দীপ্ত সেদিকে তাকাতে তাকাতে বিড়বিড় করে বলল, ভুল কি বলল? ছ্যাপই তো মারা উচিত। রেনির জীবন গেল বাচ্চাদের শেখাতে শেখাতে, অহিংসা পরম ধর্ম। যেচে পড়ে কারো সাথে লাগতে নেই, পায়ে পা বেঁধে ঝগড়া করতে নেই। আর তাদের বাবা তাদেরকে তার ঠিক উল্টাটা শেখালো। সে তার দুই বাচ্চাকে দুই কোলের উপর বসিয়ে খুব গম্ভীর মুখ করে বলতো, শোনো বাল বাচ্চারা, মায়ের কোনো বিকল্প নেই। চরের বদলা নিবে লাথি দিয়ে। কেউ তোমাকে মারলো আর তুমি ভালো মানুষের মতো মার খেয়ে চলে আসলে, এটা হতে পারে না। আমি যদি এমন কিছু শুনি তাহলে আমিও ঘুরিয়ে আরেকটা গাল লাল করে দেব তোমাদের। সুতরাং কোনো ছাড়াছাড়ি নাই। যে মারবে তাকে বিনিময়ে সুন্দর মতো আরো 10টা দিয়ে আসবে। হৃদি আঙ্গুল খেতে খেতে বাবুর বুকে মাথা রাখলো। চোখ তুলে বাবার সুদর্শন মুখের দিকে তাকিয়ে আদর স্বরে বলল, কিন্তু বাবা, মাঝে আমাদেরকে মায়ে। তখন দীপ্ত থতমত খেয়ে গেল। দুই দিকে মাথা নেড়ে বলল, না, মা হলে সেটা অন্য হিসাব। মা তো মাই। মা যদি মারেও, তাহলেও ঘাড় ঘুরিয়ে তাকে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম আম্মাজান। আপনার মার খেয়ে আমি ধন্য হলাম। কি বলবে তো? হৃদি বিড়বিড় করে বলল, আসসালামু আলাইকুম। আপনার মার খেয়ে আমি ধন্য হলাম। আপনার মার খেয়ে আমিও ধন্য হলাম। দীপ্ত উপর নিচ মাথা নাড়ল। রিনি ম্যাডামের সাথে তার বাচ্চা পালা নিয়ে অনেক বিরোধ আছে। রিনি তাকে আঙ্গুল তুলে শাসিয়ে বলছে, একদিন বুঝবে বাচ্চাদের এসব উল্টাপাল্টা শেখানোর পরিণতি কি। যখন নিজেই আর সামাল দিতে পারবে না তখন বুঝবে। দীপ্ত গোতামেরি করে বলল, তুমি তো অনেক বুঝদার, তুমি কেন সালাম দিতে পারো না? রিনি তেতে উঠল হঠাৎ। ঝাঁঝালো স্বরে বলল, তোমার মতো বাবা থাকলে কিভাবে সামাল দিব? সারাদিন মারামারি শেখাও, বক্সিং করো, টেবিলের উপর বসে বসে খাও, কাপড় চোপড় ওয়াশিং মেশিনে না ফেলে খাটের উপর এনে ফেলো। ইস, ভাবলেই তো ঘেন্না লাগে। রিনি নাকটাকে আসমানে তুলে ঘর থেকে বেরিয়ে এলো। তার বাচ্চারা দিনে দিনে একটু একটু করে বড় হলো। বড় হয়ে রিনির দুশ্চিন্তা কমালো না, উল্টো আগের চেয়ে বেশি তটস্থ করে রাখতো রিনিকে। এই বুঝি একটা কাণ্ড করে বসবে দুজনের একজন। এই বুঝি ডিগবাজি দিতে গিয়ে কোমর ভেঙে চ্যাপ্টা হয়ে পড়ে থাকবে এক ঘরে।
চোখের দৃষ্টিতে দেখলে রেনির বাচ্চা ছিল দুইটা, অথচ শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে রেনির বাচ্চা ছিল দুইটা। দুই বাচ্চাকে সামলানোর পরে রিনি তাদের বাবাকেও সামলাতো। ভদ্রলোক অফিস থেকে আসার পরেই অস্থির হয়ে ডাকাডাকি শুরু করতো। রেনি, আমার টি শার্ট কোথায়? রেনি, এক কাপ হট কফি প্লিজ। রেনি, আমার টর্চারটা কোথায় রেখেছো আবার? আল্লাহ গো! সেদিন রাত আর রিদি মিলে টেলিভিশন দেখছিল। মা তাদেরকে খুব সুন্দর একটা বর্ণমালা শেখার প্রোগ্রাম দেখতে বসিয়েছে। সেখানে মায়ের মতো দেখতেই একটা ভদ্রমহিলা সুমিষ্ট স্বরে বর্ণমালা শেখাচ্ছিল তাদের। রাদের বর্ণমালা শেখার দিকে মনোযোগ নেই। ও আজ নতুন একটি জিনিস আবিষ্কার করেছে। ও আবিষ্কার করেছে টিভির ডান পাশে থাকা পাওয়ার অফের বাটনটি সে নিজের নাক দিয়ে স্পর্শ করেই বন্ধ করতে পারে। সে ব্যস্ত ছিল নিজের নাক খাড়া করে টেলিভিশনের পাওয়ার অন অফ করতে। হৃদির মনোযোগ ছিল আরেক দিকে। একটু আগেই রিমোটের একটি বাটন সে খুলে এনেছে। এখন চেষ্টা করছে আর একটা খুলে আনার পর সে সেগুলোকে দুই নাকের ভিতর গুজে দিবে। সৌভাগ্যক্রমে আরেকটি বাটনও খুলতে সক্ষম হলো সে। তারপরই আগপিছ না ভেবে সোজা ঢোকালো দুই নাকের ছিদ্র বরাবর। এরপর কয়েক সেকেন্ড যেতেই বিপদ টের পেল হৃদি। শ্বাস ফেলতে গিয়ে আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না শ্বাস ছাড়ার। মুখ দিয়ে হু হা করতে করতে এক চিৎকার দিয়ে সে মেঝেতেই হাত পা ছেড়ে শুয়ে পড়ল। রিনি দৌড়ে এসে হতবাক হয়ে বলল, কি হয়েছে, এমন কেন করছো? হৃদি আঙ্গুল দিয়ে নিজের নাক দেখালো। মাটিতে গড়াতে গড়াতে বলল, লিমুত লিমুত। রিনি ধপ করে মাটিতে বসে একটানে হৃদিকে নিজের কাছে আনলো। হন্য হয়ে তার মুখের দিকে তাকাতেই দুচোখ স্থির হয়ে গেল। রিনি বাচ্চাদের মতোই চিৎকার করে বলল, দীপ্ত, দীপ্ত এদিকে আসো, দেখো হৃদি কি করেছে। দীপ্ত দৌড়ে ঘরে এলো। হৃদির নাক দেখে সে নিজেই প্রথমে এক দফা চিৎকার করলো। তারপর ছোটখাটো একটা যুদ্ধ শেষে সফলভাবে হৃদির নাক থেকে রিমোটের দুটো বাটন বের করে আনা হলো। দীপ্ত বুকে হাত চেপে বলল, আল্লাহ গো, বড় বাঁচা বাঁচলাম। রেনির মুখে স্বস্তির চেয়ে বেশি রাগ দেখা গেল। সে দাঁত কিরমির করে কতক্ষণ হৃদির দিকে তাকিয়ে নিজের ঘরে পড়ার স্যান্ডেলটা হাতে নিল। দরজের বাঁধ ভেঙে গেছে রীতিমতো। রেনির রক্তচক্ষু মেলে মেয়ের দিকে তাকিয়ে তেড়ে এলো তার দিকে। দাঁতে দাঁত চেপে বলল, হৃদির বাচ্চা, আর জীবনের রিমোট ধরবি তুই? তাকা আমার দিকে, তাকা। দীপ্ত থামিয়ে দিল তাকে। তার হাত চেপে ধরে বলল, আরে আরে পাগল তুমি, বাচ্চাদের গায়ে কেউ হাত তোলে? তো তুলবো না? তুমি দেখলে ও আজ কি করলো। পিঠে দুইটা না পড়লে ওরা শুধরাবে না। আহারিনী, বাচ্চাদের মারতে নেই। তুমি না প্যারেন্টিং এর বই পড়ো? বইয়ে এসব থাকে বুঝি? না, বইয়ে তো আর এসব বাচ্চাও থাকে না। এরা কি বাচ্চা? এরা জন্তু। রাত এগিয়ে এলো। মায়ের পা জড়িয়ে ধরে আদর স্বরে বলল, লিদি কিছু বুঝে না। আমি জানি লিমুথ মুখে দেওয়াল জিনিস না। হৃদি মুখ ভ্যাংচালো। খুব জানো তুমি। মানুষের হাত পা ধরে জংলিদের মতো কামড়াও, পর্দা ধরে ঝুলে থাকো, সে নাকি আবার সব জানে। দীপ্ত তাকে শান্ত করলো। বাচ্চা দুটোকে নিজের জিম্বায় নিয়ে রিনিকে আশ্বস্ত করে বলল, কিচ্ছু হবে না, আমি এদের দেখে রাখবো এই কয়দিন। এরা আর দুষ্টামি করবে না। আমি এদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট করব। রিনি কপাল কুঁচকালো। ক্যারেক্টার ডেভেলপমেন্ট এদের? হুম। দীপ্ত সেদিনই ঘোষণা করলো বাচ্চাদের সে ধীরে ধীরে জঙ্গলি মানুষ থেকে ভালো মানুষে রূপান্তর করবে। তার এই গুরুগম্ভীর সিদ্ধান্তের প্রথম পদক্ষেপ রিনি দেখতে পেলে পরের দিন সকালে যখন সে ঘুম ভাঙার পর পাশের ঘর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেল। রিনি তড়াক করে উঠে বসে ঘরের দুই দিকে তাকালো। বিচ্ছু এবং তাদের বাবা কাউকে দেখা যাচ্ছে না। গায়ের চাদরটা ফেলে রিনি তাড়াতাড়ি ছুটল পাশের ঘরের দিকে। পাশের ঘরে গিয়ে তার পা থমকালো।
সে হাবলার মতো চোখে তাকিয়ে দেখল দীপ্ত তার দুই ছানাকে নিয়ে ইয়োগা ম্যাট বিছিয়ে ধ্যান করতে বসেছে। বাজ করা হাঁটুর উপর দুই হাত রেখে সে লম্বা এক শ্বাস টেনে বলল, বাচ্চারা শ্বাস টানো। তার পিছনে ভদ্রসদ্র আলাভোলা দেখতে দুটি বাচ্চা বসেছিল। তাদের পরনে আবার সাদা জ্যাকেট, কালো ট্রাউজার। তারাও পা ভাঁজ করেছে বাবার মতো। চোখে মুখে তাদের উতলে পড়া খুশির ছটা। চোখ মুখ খিচে তারাও শ্বাস টানলো বাবার কথা মতো। হুম, এবার ছাড়ো। রিনি ভিতরে এসে তাজ্জব হয়ে বলল, এসব কি দীপ্ত? তুমি তুমি এদের জন্য ইয়োগা করার ড্রেসও এনেছো? ইয়েস, কাল বাইরে গিয়ে কিনে এনেছি। কেন? দীপ্ত বিজ্ঞদের মতো মাথা নেড়ে বলল, আজ থেকে আমরা রোজ রোজ যোগাসনে বসবো। যোগাসনে বসলে আমাদের মন থাকবে শান্ত, মেজাজ থাকবে ফুরফুরা, আর শরীর থাকবে চাঙ্গা। আচরণের স্থিরতা আসবে আর স্বভাবে আসবে মানুষত্ব। রিনি হাঁ করে তাকালো তার দিকে। বাচ্চা দুজন দারুণ মজা পেয়েছে আজকের এই নতুন অভিজ্ঞতায়। দীপ্ত চোখ বুজলো তার দেখা দেখি। বাচ্চা দুটো চেপে চেপে চোখ বন্ধ করলো। বাচ্চারা বলো, ইসিং বিসিং সিসিং সা, ইসিল বিসিল সিসিম সা। আমাদের লাফালাফি কমে যা, আমাদের লাফালাফি কমে যা। রোজ খাবো আন্ডা, রোজ খামু আন্ডা। মেজাজ থাকবে ঠান্ডা, মেজাজ থাকবে ঠান্ডা। হেইও হেইও। রিনি আর কিছু বলল না, হাবলার মতো দাঁড়িয়ে বাচ্চাদের কাণ্ড কারখানা দেখলো। দীপ্ত দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, আর 5 দিন যদি এমন কন্টিনিউ করি তাহলে বাচ্চারা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে দেখো। সুকন্যার ফাইনাল পরীক্ষা চলছিল। এই নিয়ে নাজমা একটু ব্যস্ত ছিলেন মাসখানেক যাবৎ। বাচ্চাদের সাথে দাদির সখ্যতা এমনিতেও চোখে পড়ার মতো না। তিনি বাচ্চাদের কাছে ডাকেন না। বাচ্চারাও নিজেদের রাজ্যের ব্যস্ততা ফেলে দাদির কাছে ছুটে আসার কোনো হেতু খুঁজে পায় না। তবে দাদার সাথে বেশ ভালো বন্ধুত্ব আছে তাদের। দাদার কোলে পিঠে কাঁধে তাদের অসংখ্য অগণিত স্মৃতি জড়িয়ে আছে। দাদা মায়ের চোখ এড়িয়ে তাদের চকলেট এনে দেয়, আইসক্রিম কিনে খাওয়ায়। সাদা সাদা দাড়ি দিয়ে ভর্তি মুখটা কাছে এনে আলতো করে সব ভালোবাসা ঢেলে দেয় তাদের গালে। কখনো আবার ছোট্ট মাথাটা কোলে ফেলে হাত বুলোয়। বিলি কাটে ছড়া বলে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আজ বাড়িতে দাদা ভাই, দাদুমণি, সুকন্যা, ফুপি, নাজা, ফুপি ওরা কেউ নেই। ওরা গেছে ফুপির নানুর বাসায়। বাসায় শুধু মর্জিনা, রিনি আর দীপ্ত সাহেবের দুটো হাট্টিমাটিম ছানা। এরা সফলভাবে ডিগবাজি দেওয়া শিখেছে। এখন একটু জায়গা পেলেই উল্টে যায় রীতিমতো। সকালে সেই যোগাসন এখন লাটে উঠেছে তাদের বাবা 2 দিন ব্যায়াম করে হাঁপিয়ে উঠে বলল, আর সম্ভব না। রোজ রোজ সকালে উঠে হেইয়ো হেইয়ো করা সম্ভব না। বাবা চেয়েছিল তাদেরকে শান্ত বানাতে। বলেছিল 7 দিনের মধ্যে বরফের মতো ঠান্ডা হবে দুই বাচ্চা। সেরকম কিছুই হলো না। তবে রাত একদিন পাকামো করে ফ্রিজের ভিতর ঢুকে বসলো ঠান্ডা হবে বলে। রেনে সবজি নিতে ফ্রিজ খুলতেই এক চিৎকার দিয়ে পিছিয়ে গেল। সেদিন আর রাতকে চড় থাপ্পড়ের হাত থেকে তার বাবাও বাঁচাতে পারল না। রেনে ঘষে ঘষে গোসল করালো তাকে। গা ডলতে ডলতে বলল, খচ্চর, একটা খচ্চর জন্ম দিয়েছি আমি। রেনে চৌকাঠে হাত রেখে বাথরুমের ভিতর উকি দিয়ে মিষ্টি গলায় বলল, মা, ও মা, লাদই তো। কাজ চল, আমি ভালো, তাই না মা? তুমি তুমি তো একটা খবিস, সারাক্ষণ পর্দা আর চাদরে গিয়ে নাক মুছোছি। রেনের দিন এভাবেই কাটছিল। সকালে 1 কাপ চিনি ছাড়া কড়ালিগারের চা, দীপ্তকে ঠেলে ঠুলে অফিসে পাঠানো, কাঠে সুন্দর ইজি চেয়ারে বসে দোল খাওয়া, নিজের পছন্দসই বই পড়া আর বিকেলে বাচ্চাদের নিয়ে হাঁটতে বের হওয়া। রাতে আবার সে তাদের বর্ণমালা শেখায়। এরা ক কে বলে কু, খ কে বলে খি,
পকে বলে পো, রকে বলে ল। তবু রিনি মাথা নেড়ে নেড়ে ধৈর্য নিয়ে পড়ায় এদের। রিনি শেখালো কতে কলা, খতে খই, গতে গরু, ঘতে ঘাস। বাচ্চারা তার পাশে বসে কবিতার মতো বলতো, কোতে কিলা, খিতে খুই, গতে গুল, ঘতে ঘাস। দুপুরে কখনো রেনের ঘর গুছাতে দেরি হলো, মর্জিনা বাচ্চাদের ভাত মেখে খাওয়াতো। বাচ্চাগুলো এত দুষ্টু, মর্জিনার শ্বাস উঠে যায় এদের খাওয়াতে গেলে। মর্জিনা বলল, শোনো ইঁদুরের বাচ্চারা, খানা না খাইলে শরীরে শক্তি পাইবা না, শক্তি না পাইলে বাদরামি করবা কেমনে, এর লেগা খাওন লাগবো। নাও হা করো তো, জলদি হা করো। তবু এরা খেত না, হামাগুড়ি দিত, ডিগবাজি খেত, নয়তো টেবিলের নিচে ঢুকে বসে থাকতো। মর্জিনা হতাশ হয়ে তাদের কাছে টেনে আনতো, ছলে বলে কৌশলে হাতের লোকমাটা পুড়ে দিতে চাইতো তাদের মুখে। এর মধ্যে সে তাদের আরেকটা চমৎকার মন্ত্র শিখিয়েছে। মন্ত্রটা হলো খাবার গেলার মন্ত্র। এই মন্ত্র বলার পরে বাচ্চারা ইয়া বড় করে মুখ হা করে। মর্জিনাও সেদিনও মর্জিনা তাদের সামনে নিয়ে বসলো, হাতে এক লোকমা তুলে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গম্ভীর গলায় চোখ বুজে বলল, চুমান্তার সই, কালাকুত্তার গু। বলে হৃদির হা করা মুখে ঠেসে ঠেসে হাতের লোকমাটা পুড়ে দিল বাচ্চাদের। বদ্ধ মূল ধারণা, এই মন্ত্র বললেই আপনা আপনি তাদের পেটে খাবার চলে যায়। মর্জিনা ফিক করে হেসে বলল, এই মন্ত্রটা আমি ঘর থেকে বাহির হইলে অবশ্যই তোমার আম্মারে শোনাইবা। আর একটা নতুন ছড়া শিখাই দাঁড়াও। ছড়াটা হইল, হাগায় শান্তি হাগায় মুক্তি, হাগাতে নাইকো পাপ, হে গেছে আমার দাদা ঠাকুর, হে গেছে আমার বাপ। বাচ্চারা ৩ মাস সময় নিয়েও ঠিকমতো বর্ণমালা শিখতে পারল না, কিন্তু দুপুরে শোনা এই ছড়াটা সন্ধ্যা নামার আগেই তারা শিখে গেল। সন্ধ্যায় দীপ্ত বাড়িতে আসার পরে দুজন বাবার পিছু পিছু তাদের শোয়ার ঘরে গেল। দীপ্ত হাত পা ছড়িয়ে খাটের উপর শুয়ে বলল, সোনা বাবুরা, তোমাদের দিন কেমন কাটছে? ভালো। কে আজ কয়টা চর খেয়েছো? আমি 2টা, লাত 3টা। দীপ্ত বড় বড় শ্বাস ছাড়ল, বাচ্চা দুটোকে কাছে এনে বসিয়ে এদের মসৃণ চুলের ভাঁজে হাত চালিয়ে দিল। হৃদি আহ্লাদ করে বাবার বুকে মাথা রাখলো। দীপ্ত প্রসন্ন হেসে বলল, আমার লক্ষ্মী মা, আসো বাবার বুকে আসো। তুমি আজ 2টা পিঠা খেয়েছো না? কাজটা একদমই ভালো করোনি মা। রাতে দীপ্তর অফিসের এক কর্মচারীর বাসায় তার দাওয়াত ছিল। সেখানে যাওয়ার প্রসঙ্গ তুলতেই রিনি তীব্র বিরোধিতা করে বলল, অসম্ভব, আমি এসব পাগল ছাগল নিয়ে কারো বাসায় যাব না। গেলে শুধু জিনিসপত্র ধরে হাতাহাতি করে, খাই খাই করে। আহা, আমি দেখে রাখবো। কচু দেখবে তুমি, এদের মুখের ভাষা দেখেছো? একটা উচ্চারণও ঠিক মতো পারে না। ইস, কি জ্বালা। দীপ্ত তবুও বলল, আহা, আমি দেখে রাখবো তো, তোমাকে কিছুই করতে হবে না। তুমি শুধু গিয়ে চুপচাপ কায়সারের ওয়াইফের ঘরে বসে থাকবে। কায়সার দীপ্তর অফিসেতেই কাজ করে। নয়াপল্টনে একটা সিমসাম বাড়ির দোতলাটা ভাড়া নিয়ে থাকতো। ছোট্ট বাসা কিন্তু চমৎকার আর রুচিশীল আবাসপত্র দিয়ে সাজানো। রিনি আর দীপ্ত তাদের দুজন ছানাকে নিয়ে রাত 8টা নাগাদ সেখানে গেল। কায়সার এগিয়ে এসে তাদের ঘরের ভিতরে এনে বসালো। দীপ্ত 2 বাচ্চাকে কোলে নিয়ে গভীর শ্বাস ফেলল। বাচ্চাদের প্রিয় মানুষ হওয়ায় একটা ঝামেলায় পড়ে গেছে রীতিমতো। বাচ্চারা বাইরে গেলেই তার গলা জড়িয়ে ঝুলে থাকে। দীপ্ত তাদেরকে নিজের পাশে বসালো। রিনি বাচ্চাদের থেকে ছাড়া পেতেই দম ফেলে ভিতরের ঘরে চলে গেল। দীপ্ত 2 হাতে খপ করে বাচ্চাদের হাত ধরে ফিসফিস করে বলল, আজ কিন্তু কোনো দুষ্টামি করবে না। এখান থেকে বেরিয়ে দুজনকেই চকলেট কিনে দিব। বাচ্চারা যে দুষ্টুমি করলো না এমনটা না, তবে খুবই সহনীয় এবং অল্প মাত্রায় করলো। একজন পর্দা ধরে ঝুলতে গিয়ে পর্দা সহ খুলে পড়ল।
অন্যজন ডিগবাজি দিতে গিয়ে একটা গ্লাস ভাঙলো। এদের কাণ্ড দেখে লজ্জায় রিনি মাটির সাথে মিশে যাচ্ছিল। দীপ্ত দৌড়ে দৌড়ে এদের নিজের আয়ত্তে এনে কাঁচুমুচু মুখে কায়সারের দিকে তাকালো। তারা বাদে কায়সার আরো কয়েকজন অফিস এমপ্লয়িকে দাওয়াত করেছে। আজ কায়সারের ছেলের জন্মদিন। কেক কাটার পর তারা সবাই কিছুক্ষণ বসে বসে আড্ডা দিল। তানিয়ার মেয়ে খুব সুন্দর ছড়া শেখালো একটা। নেশার মেয়ে গাইলো বিদেশি একটা গান। কায়সার রাধার হৃদির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এই বাবুরা, তোমরা কোনো ছড়া পারো? অবশ্য ম্যাম যেই পরিমাণ বই পড়ে, তোমাদের ছড়া তো আমরাই বুঝতে পারবো না। সাহিত্যিক বাচ্চা কাচ্চা। রিনি হকচকে উঠল, চমকে গিয়ে বড় বড় চোখে কায়সারের দিকে তাকিয়ে দুই দিকে মাথা নাড়ল। তাড়াহুড়ো করে বলল, না না, ওরা কিছু পারে না, ওরা একদমই ছড়া জানে না। রাত মাথা ঘুরালো, ফুঁসে উঠে বলল, না, আমরা ছলা জানি। দীপ্ত বিচলিত বোধ করলো আর চোখে একবার বাচ্চাদের দিকে তাকিয়ে আবার তাদের মায়ের দিকে তাকালো। কপাল কুঁচকে সন্দেহ ভরা চোখে বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, সত্যি সত্যি ছড়া জানো? বলবে ছড়া? দুইজনই উপর নিচ মাথা নাড়ল। রিনির অলক্ষ্যে নিজের কপালের ঘাম মুছল। এদের বাবা জানে না সম্প্রতি এরা কত চমৎকার কান জ্বালিয়ে ফেলার মতো একটি ছড়া শিখেছে। দীপ্ত নামানো গলায় বলল, আচ্ছা বলো। রিনি চোখ মুখ খিচে বলল, শেষ, আজ আর রক্ষা নেই। ঘরভরা মানুষের সামনে ফোলা ফোলা চেহারার বাচ্চা দুটো শরীর দুলিয়ে দুলিয়ে আবৃত্তি করলো। হাগায় শালতি হাগায় মুলতি, হাগাতে নাইকো পাপ। হে গেছে আমার দাদা ঠাকুর, হে গেছে আমার বাপ। দীপ্তর মুখের হাসি উবে গেল সন্ধ্যার ঢলে পড়া নিস্তেজ সূর্যের মতো। চোখ মুখের সব আলো নিভে গেল হঠাৎ। জ্ঞান শূন্যের চোখে সে হতভম্বের মতো তাকালো বাচ্চা দুটোর দিকে। তার কান দিয়ে তখন অপমান, দুঃখে, লজ্জায় লাভার মতো গরম ধোঁয়া বের হচ্ছিল। রেনি পুরো গাড়ি হাসতে হাসতে বাড়ি এলো। দীপ্ত গাড়ি চালাচ্ছিল মুখ গোমড়া করে। রেনির হাসিটাও সে মুহূর্তে তার কানে কাটার মতো গিয়ে বিঁধল। সে হঠাৎ গাড়ির স্পিড কমিয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে বলল, তোমার অনেক হাসি পাচ্ছে রিনি। রিনি হাসি থামালো না, উল্টো তেজ দেখিয়ে বলল, হ্যাঁ পাচ্ছে। ওরা যখন আমার বান্ধবীদের সামনে এসব বলতো, তখন যেমন তোমার হাসি পেত, এমন আমারও হাসি পাচ্ছে। এখন বুঝতে পারছো ব্যাপারগুলো কতটা অপমানজনক? দীপ্ত ফোঁস করে শ্বাস ফেলল। মাথা ঘুরিয়ে একবার কটমট চোখে বাচ্চাদের দিকে তাকালো। তিরিক্ষি স্বরে বলল, এই অমানুষের দল, এসব আলতু ফালতু কথা কোত্থেকে শিখেছিস? রাত শরীর দুলিয়ে দুলিয়ে বলল, মুলজিনা খালা, ওই মুলজিনা বেয়াদবটা একবার পাই আমি, সেই যত নষ্টের গোড়া। রিনি তেতে উঠে বলল, এতক্ষণে তোমার হুঁশ হয়েছে? আমি যে সেই কবে থেকে বলছিলাম, তখন তো কানে নিলে না। তার হাতের ভর্তা খাওয়ার লোভে তুমি দিনের পর দিন তার সবকিছু দেখেও না দেখার ভান করেছো। করবেই তো, অপমান তো আর তোমার হয় না, আমার হয়। এবার বুঝলে কেমন লাগে? দীপ্তর মুখটা আবার চুপসে গেল। গাড়ি চালাতে চালাতে মনে মনে কিছুক্ষণ মর্জিনার গোষ্ঠী উদ্ধার করে বলল, এই মর্জিনা কি আরো ছড়া শিখিয়েছে তোমাদের? হৃদি মাথা নাড়ল। বাচ্চা বাচ্চা স্বরে বলল, আলা একটা বলেছে, বলেছে 2 দিন হলো কষতে আসি, হাগা হয়ে গেছে কষা। দীপ্ত চিৎকার করে বলল, থাক, আর শুনতে চাই না, কান পচে গেছে আমার। আর না। এই প্রথমবার দীপ্ত বাচ্চাদের বিকাশ নিয়ে দুশ্চিন্তায় পড়ল। তার মনে হলো এইবারে গিয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত। রিনি ফোঁস করে বলল, এখন তো মনে হবেই নিজের উপর পড়েছে না?
এখন একদম সব বুঝ চলে আসবে। মর্জিনাকে পরের দিনই পারিবারিক বিচার কার্যে প্রধান আসামি বানিয়ে হাজির করা হলো। সে কাঁচুমাচু মুখে দীপ্তর দিকে তাকাতেই দীপ্ত দাঁত কিরমির করে বলল, মর্জিনার বাচ্চা, তুই আর অন্য কোনো ছড়া শেখাতে পারিস না? দুই বাপ আনলি কোন সাহসে বল? মর্জিনা মেয়ে গেল রীতিমতো জেদ তার আপার সাথে। ভাইয়াজান যে এমন পরিস্থিতিতে পড়বে সেটা তো কল্পনাও করতে পারেনি। দীপ্ত বলল, তোর ছাড়া তোর কাছে রাখ, আর তোর আসতে হবে না এখানে। দীপ্ত ২ দিন ধরে ঘোরের ভিতর থাকলো। অফিসের স্টাফরা তাকে দেখে মিটমিটে হাসতো। শয়নে স্বপনে কাজের ফাঁকে দীপ্তর মাথায় সেই একটাই সুর বাজত, হাগায় শালতি হাগায় মুলতি, হাগাতে নাইকো পাপ, হেগেছে আমার দাদা ঠাকুর, হে গেছে আমার বাপ, ইস্কি জঘন্য কি নোংরা। দীপ্ত এরপর থেকে বাচ্চাদের পড়াতে বসতো। সন্ধ্যায় অফিস শেষ করে বাড়িতে এসে গম্ভীর মুখে বলতো, বাচ্চারা, আমরা এখন পড়তে বসবো, যাও নিজেদের বই খাতা নিয়ে এসো। বাচ্চারা নাক মুখ কুঁচকে হাত থেকে খেলনা ফেলে বাবার পিছু পিছু তাদের ঘরে আসতো। এই জীবনে প্রথম অভিজ্ঞতায় তাদের কাছে দারুণ লেগেছে। শুধুমাত্রই পড়াশোনা বাদে এই একটা কাজই তাদের বিরক্ত লাগতো। হৃদি এক লাইন পড়েই হাই তুলতে তুলতে বলতো, বাবা, আর ভালো লাগে না, ঘুমু ঘুমু করব, পরে ঘুমাবে, আগে পড়াশোনা। সেদিনও সে তার ২ বাচ্চাকে নিয়ে বসালো। বাচ্চারা পড়ার চেয়ে বেশি প্যাক প্যাক করে। দীপ্ত থমথমে মুখে বইয়ের পাতা উল্টে বলল, রেপার কাছে ৭টি চকলেট আছে। তার বাবা তাকে আরো ৩টি চকলেট এনে দিল। তাহলে রিপার কাছে এখন কয়টি চকলেট আছে? রাদিত উত্তর দিল না। মাথা চুলকাতে চুলকাতে মনমরা হয়ে বলল, আমার চকলেট খেতে ইচ্ছে করছে। আমি লিপার বাসায় যেতে চাই। চুপ করো, খাই খাই বাদ দিয়ে প্রশ্নের উত্তর দাও। হৃদি কপাল কুঁচকে বলল, লিপার কাছে ৩টা চকলেট আছে। ৩টা তো বাবা এনে দিল। আগে যে ৭টা ছিল ওইগুলো কোথায়? ওইগুলো লিপা খেয়ে ফেলেছে বাবা। চকলেট কি কেউ এতদিন লাগে না খেয়ে? দীপ্ত হয়রান হয়ে হাত পা ছেড়ে দিল। তোমাদের এত ভাবতে হবে না সোনারা, তোমরা শুধু যা যা জানতে চেয়েছি সেটা বলবে। বাইরের মানুষের উদাহরণ দিলে বাচ্চারা কল্পনার জগতে চলে যায়। তাদের কল্পনার জগৎকে সংক্ষিপ্ত করতে দীপ্ত এরপর থেকে তাদের নিজেদের উদাহরণ দেওয়া শুরু করলো। যেমন সেদিন বলল, হৃদির কাছে ৬টা বিস্কুট আছে। রাত হৃদির থেকে ৩টা বিস্কুট নিল। তাহলে হৃদির কাছে আর কয়টা বিস্কুট থাকলো? হৃদি ২ দিকে মাথা নেড়ে বলল, না না, লাতকে বিস্কুট দিব না। আহা, পড়াশোনার কথা বলছি বাপ, সব কিছুতে এত প্র্যাকটিক্যাল হোস কেন? কি জ্বালা! বাচ্চাগুলো দিনে দিনে আর একটু বড় হলো। বাবা তাদের ধরে ধরে স্কুলে ভর্তি করিয়ে দিল। স্কুলের ২ দিন ক্লাস করেই এরা ফ্লোরের উপর হাত পা ছেড়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে বলল, এরা আর পড়াশোনা করবে না, এরা আর স্কুলে যাবে না। তবুও বাবা তাদের হাত পা চেপে স্কুলে নিয়ে যেত। তাদের মা রিনি তাদের চুল আঁচড়ে তাদের জামা কাপড় পরিয়ে রেডি করে দিত। দুজনের কপালে মিষ্টি মিষ্টি দুটো চুমু এঁকে আদর করে বলতো, শোনো, স্কুলে গিয়ে ভদ্র বাচ্চা হয়ে থাকবে, কোনো মারামারি না, ঝগড়া না, কাটাকাটি না। যা হবে চুপচাপ দেখবে, এরপর বাড়িতে এসে মাকে সব খুলে বলবে। মা, বাচ্চাগুলো দুত্তু, মারলে আমাকে, লিদিকে মারলে দূরে সরে আসবে, আর একবার মারার কোনো দরকার নেই, বুঝলে? রাত ঠোঁট উল্টালো। বাবা আবার এই কথার সহমত হতে পারল না মায়ের সাথে। সে ড্রাইভিং করতে করতে গম্ভীর হয়ে বলল, মা থামাল, মাকে এসে বিচার দিলে কি হবে? মার তো যা খাওয়ার খেয়ে নিল, আর বিচার দিয়ে হবে কি? এত সুশীল, সরি, দেখাতে পারবো না। এ দেশে কোনো বিচার টিচার নেই। যে মারবে তাকে গড়িয়ে একটা মার না দিলে সারা জীবন মারি খেতে থাকবে। স্কুলে তাদের দিনকাল খারাপই যেত। সারাদিন শুধু বই নিয়ে বসায়, নয়তো ছড়া বলতে বলে, নয়তো গান গাইতে জোর দেয়।
তার উপর বাড়ির মতো আনলিমিটেড টিভি দেখারও সুযোগ নেই, সাথে দুজনের সেকশন আলাদা। এই কূটবুদ্ধি মায়ের মাথা থেকে বেরিয়েছে। রিনি ভর্তি করানোর সময় দীপ্তকে কাছে ডেকে ফিসফিস করে বলল, আলাদা সেকশনে ভর্তি করাও দুটোকে, আলাদা থাকলে জ্বালাবে কম। সেটাই হলো লটকানো। মলিন মুখে দুজন ঠোঁট উল্টে স্কুলে যেত। ফিরে এসে রিনির খাঁচায় থাকা কবুতরদের গলা চেপে ধরত। রিনি চিৎকার করে এদের হাত ছাড়ানোর আগ পর্যন্ত সেভাবেই ধরে থাকতো। মর্জিনাকে অবশ্য কাজ থেকে বাদ দেয়নি। সে কসম কেটে বলেছে আর জীবনে এ কাজ করবে না। দরকার পড়লে সারাদিন মুখে কষ্টেপ মেরে লাগিয়ে রাখবে, তবু সে বাচ্চা দুটোর সাথে থাকতে চায়। এদের খুব দেখতে পারে সে। রাদের বয়স তখন 5-এর কাছাকাছি। তখন তার দাদা বললেন, তার মুসলমানি করিয়ে দিতে, বেশি বয়স হলে আবার ঝামেলা। মুসলমানি হবে শুনে রাত খুশিতে লাফিয়ে উঠল। এখন একটা জিনিস, যেটা তার হবে কিন্তু হৃদির হবে না, এটা নিশ্চয়ই আনন্দ করার মতোই কিছু। হৃদি হেসকি তুলতে তুলতে বলল, আমি মুসলমানি করতে চাই। আমিও চাই। রিনি পড়ল মহাবিভাকে। সুকন্যা হাসি চেপে বলল, এই পল্টুস, তুই জানিস মুসলমানি কি? রাত দুই দিকে মাথা নাড়ল। তারপরে সে মর্জিনার কাছে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মর্জিনা, মর্জিনা শোনো, মুসলমানি কি? মর্জিনার চোখ পাকালো, দুই দিকে মাথা নেড়ে গলগলে গলায় বলল, ও মা গো, আমি আর ইতান কমু না। পরে আপায় আর ভাইজান মিল্লা আমারে বাইর কইরা দিব। তুমি এক কাম করো, তুমি তোমার আব্বারে গিয়ে জিগাও, সে ভালা কইতে পারবো। দীপ্ত প্রশ্ন শুনে ঘাড় বাঁকালো। তারপর একগালে হেসে বলল, মুসলমানে মানে গ্যাসাং। গ্যাসাল কি? দীপ্ত দুই আঙুল উঁচু করে তুলে একসাথে করে বলল, তোমার মেশিন কাটা হবে শোনা। ঘ্যাস ঘ্যাস হা হা হা। তখনও রাত তার আসন্ন প্রলয়ের ব্যাপারে বিন্দু পরিমাণ ধারণাও পেল না। উল্টো মাকে কেন তার মুসলমানি নিয়ে এত ভয় পাচ্ছিল, এত কান্নাকাটি করছিল, সেটাই ভেবে পেচ্ছিল না। এরপর বৈশাখ মাসের কাঠফাটা এক দুপুরে রাদের জীবনের সেই মহান কাজটা ঘটেই গেল শেষমেশ। মুসলমানের পর কেবিনের বেডে নিস্তেজ হয়ে পড়ে থাকা অবস্থায় সে যখন হৃদির হাসি হাসি মুখটা দেখল, তখন তার ভেতরে সব জ্বলতে শুরু করলো। সে কাঁদতে কাঁদতে বলল, লিদির কেন মুসলমানি হয়নি? ওরও হতে হবে। দীপ্ত বলল, এটা শুধু ছেলেদের করতে হয় বাবা, মেয়েদের না। সত্যি তোমারও হয়েছে বাবা? দীপ্ত থতমত খেয়ে গেল। নার্সমেড তড়িঘড়ি করে কোনো রকমে কেবিন থেকে ছিটকে বেরিয়ে এলো। দীপ্ত মুখ কালো করে মাথা নামিয়ে বলল, জানি না, বোধহয় হয়েছে। হৃদির মুসলমানি না হওয়ার দুঃখে রাদের কান্না পেল রীতিমতো। সেদিন তার খুব ইচ্ছে হলো মেয়ে হওয়ার। হৃদি লাফিয়ে লাফিয়ে পুরো ঘরে খেলছিল, আর তাকে হাত পা ছড়িয়ে সুতির একটা লুঙ্গি পরার মরার মতো শুয়ে থাকতে হলো। মা প্রতিদিন রাতে এসে তার মাথায় হাত বুলিয়ে হাত পা টিপে দিত। রাত একদিন ব্যথাতো স্বরে বলল, আল কখনো মুসলমানি করব না মা, অনেক ব্যথা। আর করতে হবে না বাবা, একবারই করে। একদিন রাতে দীপ্ত ঘরে এসে ছেলের পাশে বসলো। আস্তে আস্তে তার মাথায় বিলি কেটে বলল, জানো, কালকে তো বাড়িতে অনেক মেহমান আসবে, তোমার জন্য অনেক অনেক গিফট আনবে। রাত আবছা স্বরে বলল, কিনো? ওমা, তোমার যে মুসলমানি হলো, এজন্য আমরা ওদের দাওয়াত করব না। রাত হঠাৎ তড়াক করে চোখ মেলল, আঁতকে উঠে হাত রাখলো তলপেটের নিচে। তারপর বাবার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, প্রত্যক্ষ মাংস দিয়ে তালা সবাই কিভাবে খাবে? ওলা আমাল তুনতুন খেয়ে ফেলবে। দীপ্তর মাথা চক্কর দিয়ে উঠল। কিছুক্ষণ সময় লাগলো তার কথার ভাবার্থ বুঝতে। তারপর যখন বুঝলো, তখন পুরো শরীর ভো ভো করতে শুরু করলো। সে এক প্রকার আর্তনাদ করে ডাকলো রিনিকে। রিনি, ও রিনি, তোমার ছেলে কি বলে শুনে যাও আল্লাহ। আমার মনে হচ্ছে আমি ফিট হয়ে যাব রিনি। জলদি এসো, জলদি।
রিনি আজ তার ২ বাচ্চাকে নিয়ে ধানমন্ডি এসেছে। তার বান্ধবী লিয়া একটা গেট টুগেদারের আয়োজন করেছে। একটা সোনালী পাড়ের কাঁচা হলুদ রঙের শাড়ি পরে রিনি তার ২ বাচ্চাকে সাথে নিয়ে গেল লিয়াদের বাড়ি। বাচ্চা দুটো ওই বাড়িতে আসার পর থেকে রিনির পিছু ছাড়ছে না। তার শাড়ির আঁচলে নিজেদের পুরো শরীর লুকিয়ে তারা হাঁটছিল রিনির পিছু পিছু। রিনি বিরক্ত হয়ে তাদের জামার হাতা টেনে ধরলো, ঘাড় ফিরিয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, সমস্যা কি তোমাদের? ঠিকমতো হাঁটতে পারো না? রাত মায়ের শাড়ির সাথে নাক ঘষে ঘষে বলল, লজ্জা লাগে মা। ইসরে, ছেলের লজ্জা দেখো, বাদরামি করার সময় লজ্জা লাগে না? যত লজ্জা সব মানুষের বাসায় গিয়ে লাগে। এতবার বলার পরেও তারা মায়ের পিছু ছাড়ল না। আঠার মতো রিনির শরীরের সাথে লেগে থেকে পুরোটা সময় মুখে কুলুপ এঁটে বসেছিল। রিনি অপ্রস্তুত হেসে সবার সাথে তাদের পরিচয় করিয়ে দিল। তার এক বান্ধবী মুহসিনা বলল, কি রিনি, তোমার বরের এখন কি অবস্থা? এখনো ক্লাবে যায় নাকি এখন একটু ঘরমুখ হয়েছে? রিনি দ্বিধান্বিত বোধ করলো। সেই সাথে এমন জায়গায় এই ধরনের কথা শুনে বিরক্তও হলো কিছুটা। ভাগ্যিস দীপ্ত আজ সাথে আসেনি, নয়তো নিশ্চিত মহাশয়ের সাথে তুমুল একটা ঝগড়া বাঁধিয়ে দিত। তেরে এসে বলতো, এই বেয়াদব, তুই এখন আমাকে নিয়ে নাক গলাবি আমি ক্লাবে যাই না জাহান্নামে যাই? তোর তাতে কি? বেয়াদব কোথাকার! দীপ্তর বাবা ছিলেন শহরের বেশ নামকরা ব্যবসায়ী। তার পুত্রের ক্লাব নাইট আর উচ্ছন্নে যাওয়া জীবনযাপনের ব্যাপারে শহরের কমবেশি সবাই জানত। মহসিনা প্রশ্ন করে জবাবের অপেক্ষায় না থেকে পুনরায় জানতে চাইল, বাচ্চাদের দিকে মনোযোগ দেয় নাকি সব তোমার উপর চাপিয়ে দিয়ে দিব্যি আরাম করে বেড়ায়? রিনের কোনো উত্তর দিতে হলো না। দীপ্তর হয়ে তার দুই সৈন্যই জবাব দিয়ে দিল। রিনির শাড়ির আড়াল থেকে মুখ বের করে রাগী চোখে মহাশয়ের দিকে তাকিয়ে বলল, ভালো, আমাদের বাবা অনেক ভালো। বাবা আমাদের সাথে খেলা করে, চকলেট কিনে দেয়, স্কুলে নিয়ে যায়, সব করে। আরে তোমরা কথা বলতে জানো নাকি? আমি তো ভাবলাম তোরা কথাই বলতে পারো না। হৃদি মুখ ভাঙসালো মহসিনার। প্রথম দেখাতেই তাদের অপছন্দ হলো। তারা জবাব দিয়ে আবার লুকিয়ে পড়ল রিনির শাড়ির আড়ালে। পুরোটা সময় তাদের নিয়ে এভাবেই কাটল রিনির। সন্ধ্যাবেলা সবাই বসার ঘরের ফ্লোরে গোল হয়ে বসলো। বাচ্চারা কেউ নাচলো, কেউ গান গাইলো। রিনি বলল, এই তোমরা না সারাদিন বাড়িতে প্যাঁ প্যাঁ করো, এখন একটা আবৃত্তি করো তো শুনি। লেয়া বলল, এই যে কুটুস ছানারা, আসেন তো একটা কবিতা বলে যান। হৃদি মায়ের বুকের সাথে মিশে যেতে যেতে বলল, কি বলবো? একটা কবিতা বলো। রিনি মেয়ের দিকে তাকিয়ে চোখ রাঙালো। খুবই নিচু স্বরে ধমক দিয়ে বলল, মুচড়ামুচড়ি না করে একটা কবিতা বলে দিলেই তো হচ্ছে। এত কাহিনী না করে যা পারো সেটাই শুনিয়ে দাও। হৃদি ভীত চোখে মায়ের দিকে তাকিয়ে আদো স্বরে বলল, কি বলবো? ছড়া শোনাও, বাবা যে শিখিয়েছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ওইটা শোনাও। হৃদি একটা ঢোক গিলে সবার দিকে তাকালো। লিয়া আবার বলল, বলো তো একটা কবিতা বলো। হৃদি ঠোঁট উল্টালো, মিনমিন করে বলল, একটা কবিতা। আহা, একটা কবিতা বলো না? বলেছি তো একটা কবিতা। বলো তোমার প্রিয় কবিতা কোনটা? তোমার প্রিয় কবিতা কোনটা? রেনের মেজাজ গরম হলো, আস্তে করে হৃদির পিঠে একটা চিমটি কেটে বলল, গর্দবের বাচ্চা, কবিতা বলতে বলেছে, ওর কথাই ওকে ফেরাচ্ছিস কেন? বাচ্চারা যে পড়াশোনায় খুব মেধাবী ছিল এমনটা না। এদের বাবা কয়েক মাস এদের পড়িয়ে হাল ছেড়ে দিয়ে বলল, আর সম্ভব না, আমার পক্ষে আর সম্ভব না। এরা কিচ্ছু পারে না। আচ্ছা, এরা কার মতো হলো বলো তো? তুমি কি খুব গাধা ছিলে ছোটবেলায়? রিনি শান্ত মুখে বলল, জানি না। ও, তোমার তো আবার ভুলে যাওয়ার রোগ আছে। তুমি জানবা কেমন করে? আহা, আবার রাগও করলে। আচ্ছা যাও, সরি। দীপ্ত আর রিনি অসীম ধৈর্যের পরিচয় দিয়ে বাচ্চাদের বড় করছিল। এদের স্কুল থেকে মাসে একবার অন্তত গার্ডিয়ান কল করতো।
এদের পরীক্ষার নম্বর দেখে রিনি নিজেরই কান্না পেত খুব। তবুও শরতের ঠান্ডা বাতাসের দিনগুলো মন্দ গেল না তাদের। একটা সুন্দর গোছানো ঘর, সারাক্ষণ মায়ের আঁচল ধরে ঘুরতে থাকা চঞ্চল দুটি বাচ্চা ছানা, রাতটা ভরে বৃষ্টি দেখা, মা ঘুমালে ফিসফিস করে বাবার সাথে কথা বলা, বাবার কাঁধে উঠে পৃথিবী দেখা। নশ্বর এই পৃথিবী তো মন্দ যাচ্ছিল না তাদের। রাতের জ্বর হলো একবার, খুবই তীব্র জ্বর। জ্বরের ঘোরে সে আবোল তাবোল প্রলাপ শুরু করলো। ভয়ে রিনির সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। ছেলের মাথায় হাত রেখে রিনি আঁতকে উঠল। তারপর আর কাল বিলম্ব না করে ছেলেকে নিয়ে হসপিটালে গেল। দীপ্ত অফিস শেষ করে সোজা গেল হসপিটালে। রাতকে ততক্ষণে একটা সিসিইউতে ভর্তি করা হয়েছে। রিনি তাকে দেখেই ছুটে গেল। চোখে মুখে অদ্ভুত স্বরে বলল, দীপ্ত, আমার ছেলে আমাকে সরি বলেছে, আমার হাত ধরে বলেছে আমি তোমাকে আর জ্বালাবো না মা। এটুকু বাচ্চা কি বোঝে দীপ্ত? ও কেন আমাকে এই কথাটা বলল? দীপ্ত দুই হাত দিয়ে ধরে তাকে শান্ত করলো। রিনির দুর্বল শরীরটা তার হাতের উপর ছেড়ে দিয়ে এলোমেলো স্বরে বলল, আমার ছেলের অনেক জ্বর। এত জ্বর তার কখনো হয়নি। ওর যদি কিছু হয় আমার তখন কি হবে? সেদিন রাতেই তাড়াহুড়ো করে রাতকে আইসিইউতে শিফট করা হলো। রিনির মতো শক্ত ধাঁচের মেয়েও ছেলের এই হাল দেখে বাচ্চাদের মতো হয়ে গেল। তাকে তখন সিসিইউ থেকে বের করে আইসিইউতে নেওয়া হয়েছিল। তখনই সে ছেলের অবস্থা দেখে হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলল। রাত খুব বাজেভাবে নিউমোনিয়া রোগে আক্রান্ত হলো। রাতারাতি তার অসুখ আরো বাড়ল। ফুসফুসে প্রদাহ হয়ে বাচ্চাটা একদম অর্ধমৃত হয়ে আইসিইউতে পড়ে থাকলো কয়েকদিন। তার মাতার এমন অবস্থা দেখে নিজেই অসুস্থ হয়ে পড়ল। দীপ্ত বলল, তুমি এমন করলে হবে রিনি। রিনি কেমন ভয় পাচ্ছে দেখো। রিনি চোখ মুছে বলল, কত বকা দিয়েছি, কত মার মেরেছি, এখন আর ছেলে কথাই বলে না। আমি আমি শেষ হয়ে যাব দীপ্ত। আমার জীবনে আমার সংসার, আমার এই বাচ্চা দুটো বাদে আর কিছু নেই। রাদের সুস্থ হতে কয়েকদিন সময় লাগলো। সুস্থ হলেও সে আর আগের মতো চঞ্চলতা করতো না। নিথর হয়ে চুপচাপ শুয়ে থাকতো। মা ঘরে এসে তার পায়ে হাতে পায়ে লোশন মেখে দিত, হাত পা টিপে দিত শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। কান্না আটকে বলতো, বাবা, তুমি গাড়ি কিনবে না, খেলবে না, তুমি আসো না, আমরা বসার ঘরে বসে খেলবো। না মা, ভালো লাগে না আমার। মর্জিনা খালা তোমাকে কি যেন শোনাবে, তুমি শুনবে? না মা, পোষা কথা শুনবো না। কিছু হবে না বাবা, তুমি দুষ্টুমি করো, পচা কথা বলো, যা খুশি করো, মা তোমাকে কিচ্ছু বলবে না। আমি আর কখনো মারবো না তোমাকে। মা, বলো শোনা, তুমি কি আমার সাথে নাগ? না বাবা, রাগ না। তাহলে আল্লাহ আমাকে ভালো করে না কেন? করবে বাবা, আস্তে আস্তে একদম ভালো করে দিবে। ভালো হলে আমি খেলতে পারবো। হ্যাঁ পারবে, সব করতে পারবে। তুমি গাড়ি কিনবে, নিচে গিয়ে খেলবে, খাটে উঠে ডিগবাজি খাবে, গোসলের পানি ছিটিয়ে ঘর বাড়াবে, সব করবে বাবা। তাও আমি কিছু বলবো না তোমাকে। না মা, আমি আল কষ্ট দিব না তোমাকে। ছোট্ট শরীরটা নিবিড়ভাবে মিশে থাকলো মায়ের শরীরের সাথে। মা খুব কষ্টে কান্না থামিয়ে বলল, মায়েরা কখনো কষ্ট পায় না বাবা। মায়েদের সব কষ্টই বাচ্চাদের ভালো থাকা নিয়ে। বাচ্চারা ভালো না থাকলে আর কোনো কিছুই আলাদা করে কষ্ট দেয় না তাদের। রাত ধীরে ধীরে সুস্থ হলো। তার সুস্থতা রিনি টের পেল যেদিন সে নাক ফুলে মায়ের কাছে এসে নালিশ করলো, মামা, লিদি আবার আমাকে ওর পুতকি দেখিয়েছে সত্যি। রিনি আর সেদিন বিশ্রী কথা বলার অপরাধে বকা দিল না তাকে। উল্টো সে হেসে তাকে কোলে তুলে বলল, না, রিদি কাজটা একদমই ঠিক করেনি, ওর বিচার হবে এখন। শেষাংশ। রিনি একদিন মাথা ঘুরিয়ে পড়ে গেল। তার হাতে থাকা পানির গ্লাসটাও ঝনঝন শব্দে ভেঙে পুরো ঘরে কাজ ছড়িয়ে পড়ল। দীপ্ত দৌড়ে এসে তাকে
সোফায় এনে বসিয়ে মুখে পানির ছিটা দিতেই সে উঠে বসলো। দীপ্ত তার গাল ধরে বলল, আবার কি হলো? শরীর খারাপ? জানি না, শরীর খুব খারাপ লাগছে কয়েকদিন ধরে। পরের দিন সে আবার এমন মাথা ঘুরিয়ে পড়ে গেল। দীপ্ত তাকে ডাক্তারের কাছে নিতে তিনি কয়েকটা পরীক্ষা করতে বললেন এবং রিনির মনের কোণে জেগে ওঠা ক্ষীণ আশঙ্কাকে সত্য প্রমাণ করে দিয়ে তার প্রেগন্যান্সির রিপোর্ট এলো পজিটিভ। রিপোর্ট হাতে পেয়ে সে পাথর হয়ে গেল রীতিমতো। কোনো বাড়ি সে পরিকল্পনা করে বাচ্চা নিতে পারেনি। আগে আগে নিজ থেকে এরা এসে গেছে বিনা নোটিশে। দীপ্ত খিলখিল করে উঠে বলল, কংগ্রাচুলেশনস রিনি। চুল জমানোর জন্য এখন তোমার আর একটা জার কিনতে হবে। রিনি তপ্ত শ্বাস ফেলল, হয়রান হয়ে তাকালো হসপিটালের বেড ধরে ঝুলতে থাকা বাচ্চা দুটোর দিকে। তারা মাকে দেখে দাঁত বের করে বলল, মা, আমাদের আরেকটা বেবি বেবি হবি। বেবি তার নাম কি হবি? আমি কি বেবি তাকে কোলে নিতে পারবো? বেবি তার মুসলমানই হবে তো মা। অলক্ষে কপাল মুছল রিনি। বিরান চোখে আরেকবার টেস্টের রিপোর্টটা দেখে গম্ভীর নিঃশ্বাস ছেড়ে বলল, দুটোকে নিয়ে তো শেষ হয়ে যাচ্ছি, এখন আবার আরেকটা। সমাপ্ত। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সম্পূর্ণ গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্প প্যাক প্যাক গল্পের শেষ অংশ লেখনীতে মেহেরিমা আফরিন।